দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে ব্যাক পেইন বা কোমরের ব্যথা। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হওয়া যাক আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার মিনহাজ রহিম চৌধুরী 1961 সালে জুলাইয়ে সিলেট জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1984 সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি লাভ করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ। স্যার, ব্যাক পেইন বা কোমরে ব্যথা অত্যন্ত কমন একটি সমস্যা আমাদের দেশে। শুরুতেই একটু জানতে চাই বইয়ের পেছনের কারণগুলো কি কি। তো আমি একটু বলি যে যতজন মানুষ আছেন পৃথিবীতে, বলা হয় যে একটা সমীক্ষায় দেখা গেছে যে 80% জনেরই জীবনে কোনো না কোনো সময় এই কোমরে ব্যথা ব্যাক পেইন হবে। তাহলে আমরা বুঝতেই পারছি যে অত্যন্ত কমন, অনেক বেশি মানুষের হয়। এখন প্রথমেই কিন্তু আমরা আপনি যে প্রশ্নটা করলেন সেটি আমরা জেনে নিতে চাই যে কেন কোমরে ব্যথা, এবং আমরা এগুলোকে অনেক যদি একটু ভাগ করার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা বলি যে সিম্পল পেইন একটা, বেশিরভাগ মানুষের কিন্তু আমরা এটাকে বলি সিম্পল পেইন বা সাধারণ একটা কোমরে ব্যথা হয়, সাধারণ একটা কারণ। যে কারণটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু এটা নিয়ে মোটেই উদ্বিগ্ন হওয়া উচিত না। সেজন্য একজন চিকিৎসকের দায়িত্ব হচ্ছে প্রথমেই রোগী যখন আসবেন তখন কিছু প্রশ্ন করে জেনে নেওয়া যে এটাকে আমরা কি কারণে হচ্ছে, তাহলে কি আমরা একটু সিম্পল পেইন বলতে পারি কিনা। অর্থাৎ যদি আমরা জিজ্ঞেস করি পেশেন্টকে যে আপনার কোমর ব্যথাটা কীভাবে শুরু হলো, কতদিন যাবত হচ্ছে, তীব্রতা কেমন, এবং তারপরে এটা কি শুধু কোমরেই থাকছে, এক পাশে থাকছে নাকি দুই পাশে থাকছে, নাকি এটা কি নিচের দিকে চলে যাচ্ছে, পায়ের পাতা পর্যন্ত যাচ্ছে, এইটার সাথে কি আর কিছু উপসর্গ আছে কিনা, যেমন একটু জ্বর জ্বর থাকা। তারপরে অনেকের আছে ব্যথার তীব্রতা, কারো হয়তো একটু কম সহনীয়, কারো আছে তীব্র। তারপরে বয়সটা কেমন রোগীর, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে আছে যে রাতের বেলা বেশি হয় নাকি দিনের বেলা বেশি হয়, বিশ্রামের পরে বাড়ে নাকি একটু পরিশ্রম করে বাড়ে, পরিশ্রম করলে ইত্যাদি অনেকগুলো প্রশ্ন করলেই কিন্তু আমরা মোটামুটি কারণ সম্পর্কে জেনে যেতে পারি। যেমন আমি উদাহরণস্বরূপ বলি, আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে সিম্পল পেইন অধিকাংশ মানুষের হবে, 80% মানুষেরই সিম্পল পেইন। এবং এটা কিন্তু যে সিম্পল সেটি বোঝার উপায় কি? বোঝার উপায় হচ্ছে যেমন প্রথমত ইতিহাস, যে কিভাবে শুরু হয়। সাধারণত হয়তো ভারী একটা কিছু আমি হাতে নিতে গেলাম, অথবা উপর থেকে কিছু একটা জিনিস আমি নামাতে গেলাম, বা হঠাৎ একটা ভারী বস্তু ধরে টান দিলাম, হঠাৎ করে দেখা গেল আমার কোমরে তীব্র ব্যথা হচ্ছে। এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই খুব সাধারণ ধরনের ব্যথাটাই হবে, এবং এই রোগীরা কিন্তু বেশিরভাগই আবার প্রায় 70% 2 থেকে 3 সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যাবেন। আমরা কিছু করি অথবা নাই করি, সুস্থ হয়ে যাবেন ভেরি লাইক। কিন্তু এদের মধ্যে থেকে যারা একটা অংশ কিন্তু পুরোপুরি কমবে না, হয়তো ব্যথাটা দেখা যাবে যে বেশ দীর্ঘদিন ধরে থাকছে, 3 সপ্তাহ 4 সপ্তাহের পরেও থাকছে। স্যার, তার মানে যেটি হচ্ছে যে যদি 2-3 সপ্তাহের বেশি থাকে কোমর ব্যথাটা, তখন সেটি নিয়ে একটু চিন্তিত হওয়ার বিষয় রয়েছে। চিন্তিত হওয়ার বিষয় আছে, এবং তখন দেখা যায় যে এদের মধ্যেও যাদের সিম্পল পেইন তাদের কিন্তু একটা অংশ ক্রনিক হতে পারে, মানে দীর্ঘদিন ধরে থাকতে পারে। কিন্তু সেই সব ক্ষেত্রে দেখা যায় যে হয়তো ব্যথাটা চলে গেল, আবার হয়তো আসলো, বেশ কিছুদিন ব্যথা নেই, আবার আসলো, কিছুদিন কষ্ট দিল, আবার চলে গেল, এইভাবে একটা পর্যায়ে থাকে। আর যাদেরকে নিয়ে আসলে আমাদের চিন্তা করার বিষয় আছে, তাদের মধ্যে অনেকের কিন্তু আমরা যেগুলোকে বলছিলাম যে খারাপ কিছু কারণও আছে কোমর ব্যথার। যেমন আমি যদি উদাহরণস্বরূপ বলি যে কারো কারো টিউমার বা ক্যান্সার জাতীয় রোগও কিন্তু কোমরে হতে পারে। তার মানে ব্যথার কারণ হিসেবে সেটিও থাকতে পারে। আচ্ছা। তারপর আমরা ইয়াং বয়সে, বিশেষ করে ছেলেদের, একটা মেয়েদেরও হয় প্রচুর, এবং এটা একটা রোগ আমরা বলি আমাদের রিউমাটোলজির ভাষায় স্পন্ডাইলো আর্থ্রাইটিস। তো এই ব্যথাটা কিন্তু বিশেষ একটা থাকে, যে একটা যুক্তি থাকে যে এটা চিন্তা করার। দেখা যায় যে এই ধরনের রোগীদের রাতের বেলা বেশি হয়, ঘুম থেকে উঠলে সকালবেলা বেশি হয়, প্যাটার্নটা থাকে এরকম যে রাতে বেশি হবে ব্যথাটা। রাতের বেলা অনেক সময় আছে ঘুম ভেঙে যায়। তো এভাবে কিন্তু আমরা ক্লিনিক্যালি, অর্থাৎ প্রশ্ন করে রোগীকে কিন্তু ধারণাটা নিয়ে নিতে পারি। তারপর ক্ষেত্র বিশেষে কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে মূল কারণটা বের করতে হয়।
যেমন আমাদের দেশে আরেকটা রোগের কারণেও কিন্তু এরকম ব্যথা হয়, আমরা বলি টিউবারকুলোসিস। অনেক সময় টিবি বা টিউবারকুলোসিস রোগও কিন্তু কোমরে ব্যথা নিয়ে পেশেন্ট আসতে পারে। সেটি তো অনেকে হয়তো ভাবতেই পারে না যে কোমরেও যে টিবি হতে পারে। টিবি হতে পারে, স্বাভাবিক। তো এখন তাহলে একজন চিকিৎসকের দায়িত্ব হচ্ছে কিন্তু আসলে প্রথমে এই কারণটা নির্ধারণ করার চেষ্টা করা। এবং আমরা সবসময় বলি যে বেশিরভাগ ক্ষেত্রে খুব ভালো একটু ইতিহাস এবং রোগীকে পরীক্ষা নিরীক্ষা করলে কিন্তু ধারণা পাওয়া যায়। তারপরে অবশ্যই চিকিৎসক কিছু পরীক্ষা করাবেন এবং সাধারণ নিশ্চিত কিছু হবার পরীক্ষা, জন্য। হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রেই সাধারণ কিছু পরীক্ষা করেই কিন্তু রোগটাকে নির্ণয় করা যায়, যেমন সাধারণ কিছু এক্সরে, রক্ত পরীক্ষা। আর খুব কম রোগীর ক্ষেত্রে আসলে এমআরআই পরীক্ষাটা দরকার হয়। তাহলে সেই ক্ষেত্রে কোমর ব্যথা একজনের হলেই যে আমাকে এমআরআই করতে হবে, এই ধারণাটা কিন্তু মোটেও সঠিক না। সঠিক না। তাহলে এমআরআইটা কখন দরকার হয়? যদি আমি চিন্তা করি যে এই রোগীর অবশ্যই যে কথাটা আমরা বলছিলাম যে প্রবলেমেটিক, জটিল কোনো কারণ, অন্তত সাধারণ কোমরের ব্যথা না, আচ্ছা, সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা অবশ্যই একটা এমআরআই করার পরামর্শ আমরা দিতে পারি। আচ্ছা। এবং এখানে তাহলে আরেকটা বিষয় আমি বলছিলাম যে কোমরে ব্যথা যাদের আছে, এটা একটা অংশ শুধু কোমরেই ব্যথা। আর আরেকটি গ্রুপের পেশেন্টদের কিন্তু কোমর থেকে পা অবধি, পায়ের পাতা পর্যন্ত ব্যথাটা চলে যায়। তো সেটাকে আবার আমরা আরেকটা নামে, ভিন্ন নামে ডাকি। সেখানে একটা বড় স্নায়ু আছে আমাদের শরীরে। এই স্নায়ুতে হাড়গুলোর মধ্যে থেকে কিছু জিনিস বের হয়ে খোঁজা দেয় এবং তখন কিন্তু রোগীরা ওই কষ্ট অনুভব করেন। দেখা যায় এই ধরনের রোগীরা ভালো আছেন, হয়তো রেস্ট নিচ্ছেন, তখন হাঁটতে গেলেন, তখন হয়তো কিছু দূর হাঁটলেই দেখা যাচ্ছে ওনার একেবারে কোমর থেকে পা পর্যন্ত ব্যথা হচ্ছে। সেটাও আবার আরেকটা গ্রুপ। এবং আপনাদের কাছে এইসব রোগীরা কি কমপ্লেইন নিয়ে আসে, যে পায়ে ব্যথা নাকি কোমর থেকে পায়ে ব্যথা? কারণ ওই সময়টা কিন্তু যেহেতু হাঁটার সময় সে ব্যথাটা ফিল করে। যাদের কিন্তু এই হাঁটার সময় ব্যথা অনুভব করেন, ওনাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই পায়ের ব্যথাটাই বেশি অভিযোগ থাকে। খুব কম ক্ষেত্রে হয়তো কোমরে ব্যথা নিয়ে ওনারা বেশি চিন্তা করেন, পায়ের ব্যথাটা নিয়ে চিন্তা করেন। এবং এই দুটি গ্রুপের পেশেন্টেরই কিন্তু এখন চিকিৎসা আছে এবং চিকিৎসা করলেই কিন্তু এগুলোর একটু সমাধানও করা যায় প্রত্যেকটা স্টেপ বুঝে। তাহলে প্রথমেই চিকিৎসকের দায়িত্ব হবে কিন্তু কারণটি নির্ধারণ করা, যে আসলে আমরা এই রোগটি কি, রোগটি নির্ণয় করার পরে তারপরে চিকিৎসাটা শুরু করা। এবং আরেকটা অন্যতম কাজ হবে চিকিৎসকদের, সেটা হচ্ছে যে রোগীকে কিন্তু বুঝাতে হবে যে রোগটা কি, এই রোগের ভবিষ্যৎ কি, এই রোগের কি চিকিৎসা আছে, কি চিকিৎসা আপনার নেওয়া দরকার। অর্থাৎ আমরা বলি পেশেন্টকে এই রোগ সম্পর্কে শিক্ষা দেওয়া, কাউন্সেলিং করাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ এর চিকিৎসার জন্য। যেমন আমি বলি যে যখন আমরা একজন রোগীকে বুঝিয়ে যদি বলতে পারি যে আপনার এই রোগটি কিন্তু এক ধরনের সাধারণ সিম্পল ব্যাক পেইন, আপনি এমনি এমনি ভালো হয়ে যাবেন 3 সপ্তাহ 4 সপ্তাহ পরে, কিন্তু তিনি অনেকটা আশ্বস্ত হয়ে যান, তাহলেই কিন্তু উনি আশ্বস্ত হবেন এবং অবশ্যই এটা ওনাকে অনেক বড় একটা সাহস যোগাবে। এবং চিকিৎসার পরবর্তীতে আসলে আপনাদের পরামর্শ কি থাকে? কারণ একটি কোমর ব্যথা নিয়ে যখন একটি রোগী আসে বা দীর্ঘদিনের কোমর ব্যথা নিয়ে যখন আপনাদের কাছে আসে, পরবর্তীতে চিকিৎসা করে যখন ব্যথাটা কন্ট্রোলে আসে, সেটিকে ধরে রাখার জন্য যাতে করে আবার ব্যথা না হয় বা কোনো সমস্যা না হয়, তখন আপনাদের পরামর্শ কি থাকে? এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে। তো সেই সব ক্ষেত্রে আমরা সবসময় এই রোগীদেরকে বলি যে লাইফস্টাইল মডিফিকেশন, অর্থাৎ আপনার জীবনযাত্রার পদ্ধতি, সেখানে একটু গুণগত কিছু পরিবর্তন দরকার আছে। যেমন আসলে আমরা যেভাবে বসা দরকার, যেভাবে দাঁড়ানো দরকার, যেভাবে হাঁটা দরকার, যেভাবে একটা ওজনটাকে হাতে নেওয়া দরকার, এগুলো কিন্তু অনেক সময়ই আমরা মনে রাখি না। তো এই জায়গাগুলো একটু আমি যে কথা আগেই বলছিলাম যে রোগীকে শিক্ষা দেওয়া, যে এডুকেশনটা খুব গুরুত্বপূর্ণ, কাউন্সেলিংটা খুব গুরুত্বপূর্ণ। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ, এই রোগী কিভাবে চলবেন, ফিরবেন, বসবেন। এবং একটা গুরুত্বপূর্ণ অংশ এরপরেও থাকে ইনাদের জন্য ব্যায়াম। কিছু ব্যায়াম আমরা শিখিয়ে দিই। এই ব্যায়ামগুলো সবসময় উনি যদি সুস্থ অবস্থায় ওইগুলো যদি একটু প্র্যাকটিসের মধ্যে রাখেন, তাহলে কিন্তু সহসা আবার সেই কোমরে ব্যথার আক্রমণটা এবং আশা করছি আপনি আজকে যে পরামর্শগুলো দিলেন সেগুলো অবশ্যই আমাদের দর্শকদের উপকারে আসবে, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং পরামর্শ দিয়েছেন কোমর ব্যথা সম্পর্কে। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকে সকলকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম কোমর ব্যথা এটি কেন হয় এবং তার প্রতিকার কি, প্রতিরোধের কিছু উপায়। আশা করছি এই পরামর্শগুলো আপনাদের উপকারে আসবে।
আচ্ছা, আজকে যে ব্যায়ামটা করবো এটা হচ্ছে সাইড ক্রাঞ্চ উইথ লেগ লিফট। আমরা অনেকক্ষণ ধরেই অনেকগুলো ব্যায়াম দেখিয়েছি যেগুলো ফ্রন্ট অ্যান্ড ব্যাক, মানে রেকটাস অ্যাবডোমিনাস এবং লোয়ার ব্যাক। এখানে স্পেসিফিক্যালি আমরা দেখাবো যে অবলিক, মানে কোমর সরু করার জন্য। অনেক সময় দেখা যায় যে আসলে অতটুকু ফ্যাট নাই, কিন্তু দেখা যাচ্ছে যে কোমরটা একটু চওড়া, সেজন্য জামা কাপড় বাইরে থেকে আর কি বোঝা যায় না যে না শি অর হি ইজ গাট আ ন্যারো ওয়েস্ট। তো তখন আমরা ওটা ভিজুয়ালাইজ করার জন্য যেটা করতে পারি, এই এক্সারসাইজগুলো করতে পারি। তাতে যেটা হবে যে কোমরের এটা মাপটা, সার্কামফারেন্সটা কমে আসবে। হ্যাঁ, তো আমরা প্রথমে বিগিনার লেভেলে দেখব যে প্রথমে শুরু করবেন কিভাবে। বিগিনার লেভেলে করবে লামিমা। ওকে, লামিমা গো। ইয়েস, ওকে, and with the count, and 1, yes, down, 2, yes, 3, and 4, down. দেখছি যে আমরা যখন উঠছে তখন ঠিক কোমরে এই জায়গাটাতে লাগছে, ফলে আমরা অবলিকের ব্যায়ামটা আমরা বলেছিলাম যে অবলিক জায়গাটাতেই কাজটা হচ্ছে। এখন আমরা দেখব যে এটা যখন আপনি করতে করতে অভ্যাস হয়ে যাবে তখন দেখবেন যে করছেন কিন্তু খুব একটা মানে কমে গেছে কোমর, কিন্তু এরপর আর ইমপ্রুভমেন্টটা একটা জায়গায় গিয়ে ঠেকে আছে, আর কাজ হচ্ছে না। তখন কিভাবে আপনি আরেকটু লেভেল বাড়াতে পারেন বা পাশাপাশি অন্য আরেকটা বডি পার্টকে অ্যাক্টিভেট করতে পারেন সেটা আমাদেরকে দেখাবে এবার তাসরিন। ওকে, yes, and 1, yes, and 2, good, 3, yes, and 4, and down. তাহলে আমরা কি দেখছি যে যখন সাইডে করছে, হ্যাঁ, একসাথে যখন আপার পার্টটা উঠছে তার সাথে কি হচ্ছে লোয়ার পার্ট। যখন আরেকবার পাটা তুলো, যখন পাটা তুলছে তখন কিন্তু শুধু পাটা তুলছে সেটা না, এখানে কিন্তু মাসলটা অ্যাক্টিভেট হতে হচ্ছে। এবং সাইড, যাদের থাইয়ের ব্যাপার আছে যে না ফ্রন্ট ঠিক আছে কিন্তু সাইড দিয়ে খুব একটা বালজের মতো হয়ে থাকে, তাদের কিন্তু সেই কাজটাও হয়। হ্যাঁ, অ্যান্ড ডাউন। তাতে কি হলো, অবলিক সহ থাইয়ের আপার পার্ট এই সাইডটাও তার ট্রিম ডাউন হতে হেল্প করবে। ওকে, এখন এটাও যখন প্র্যাকটিস হয়ে যাবে এবং আপনি ইমপ্রুভমেন্টগুলো দেখবেন, তখন দেখা যায় অ্যাকচুয়ালি ইমপ্রুভমেন্টের তো কোনো লিমিটেশন নেই, স্কাইজ দ্য লিমিট। তা আপনি আরও ভালো কিছু করতে চাচ্ছেন, তখন আপনি কিভাবে পুরোটা করবেন যে আরেকটু অ্যাডভান্স লেভেলে গিয়ে যে আরও কিছু বডি পার্টস বা আরও কোনভাবে কনসাইজ করে নিয়ে আসলে অল্প সময় আরও ভালো কাজ হয়। থ্যাংক ইউ তাসরিন। এবং এই অ্যাডভান্স লেভেলটা আমাকে দেখাবে এবার নুশা। Up, yes, 1, 2, and 3, and 4. Nice. কি হচ্ছে আমরা দেখছি যে যখন কোমরের কাজ হচ্ছে এক পা যখন উঠছে এবং তার সাথে এবার দু পায়ে উঠছে, দু পা তুলে ফেলে পুরো শরীরটা যখন আপনি এই পজিশনে নিয়ে আসবেন তখন আরও বেশি কি অ্যাক্টিভেট হচ্ছে। অবভিয়াসলি এবার এই সাইডের অবলিক এবং দুটো থাই সব কিছু সহই কাজ হচ্ছে এবং ব্যালেন্সের একটা ব্যাপার হয়ে যাচ্ছে, কারণ ওই অবস্থায় গিয়ে ধরে রাখাটা টোটাল শরীরের উপর খুব ভালো একটা প্রেশার পড়ে, যেটা কি না আপনাকে হেল্প করবে শরীরটা টোন করার জন্য। আরেকবার দেখি নুশা লাস্ট। ওকে, অ্যান্ড ডাউন, ফাইন। তো আমরা এখন একসাথে তিনজন একবার করি, একবার বা দুবার, তাহলে দর্শক বুঝতে পারবেন যে শুরুটা কোত্থেকে করবেন, বা যারা অলরেডি শুরু করে দিয়েছেন তারা পরের লেভেল কোনটা থেকে আপনারা কন্টিনিউ করবেন। অ্যান্ড 1, ইয়েস, অ্যান্ড 2, অ্যান্ড 3, নাইস, ফাইন, পারফেক্ট। ওকে, আর এখানে তাহলে আমাদের করার সময় কি খেয়াল করতে হবে? করার সময় খেয়াল করতে হবে যে অনেকে দেখা যাচ্ছে যে যখন ঘাড়ে হাতটা রেখে করছেন, ঘাড়ে অনেকের স্পন্ডেলাইসিসের কিছু সমস্যা থাকে, তারা দেখা যাবে যে কোমরটা ওঠানোর চেয়ে বেশি ঘাড় দিয়েই ঘুরিয়ে ঘুরিয়ে ভাবছেন যে আমি খুব উঠে যাচ্ছি, তাতে কোমর কমবে না বরং ঘাড়ে ব্যথা বাড়বে। খেয়াল করতে হবে এটা করার সময় পেটের দিকে খেয়াল করবেন যে হ্যাঁ মানে প্রেশারটা পেটে লাগছে কিনা, বা আয়নার সামনে শুয়ে করবেন যেন অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা, যে জায়গাটায় প্রেশার দিতে চাচ্ছেন সেখান থেকে উঠছেন কিনা, ঘাড় যেন খুব বেশি নাড়ানাড়ি না হয়। আর অ্যাডভান্স লেভেলে করার সময় অবশ্যই খেয়াল করতে হবে যে খুব বেশি যে হাতটা মাটিতে আছে সেই হাতের জোরে খুব উঠতে যাবেন না, পুরোটা ব্যালেন্স করে নিয়ে কোর মানে নাভির থেকে পেটটা ভেতরে চেপে স্কুইজ করে দেন আস্তে করে ব্যালেন্স নিয়ে করবেন। কোনো কিছু তাড়াহুড়া করে করলে যে খুব উপকার হবে তা না, খুব মনোযোগ দিয়ে পারফেক্টলি করলে তখনই আপনি পুরো উপকারটা পেতে থাকবেন। দর্শক, মাথা ব্যথা অত্যন্ত কমন একটি সমস্যা। হঠাৎ করে যদি শুরু হয় এই মাথা ব্যথা, কি করবেন? একজন চিকিৎসকের কাছে যাবার আগে চলুন শুনি।
মাথা ব্যথা হয়নি অথবা মাথা ব্যথা নেই এমন লোক খুঁজে পাওয়া ভার। মাথা থাকলে ব্যথা হবেই। তো মাথা ব্যথা হলে আমরা কি করতে পারি? এক্ষেত্রে বিভিন্ন কারণে মাথা ব্যথা হয়ে থাকে, যেমন টেনশন, হেডেক, চক্ষুজনিত কারণে, ব্লাড প্রেশার বেড়ে যাবে এই কারণে মাথা ব্যথা হতে পারে, অথবা আমরা অনেক সময় দেখি মাইগ্রেনের সমস্যার জন্য মাথা ব্যথা হয়। মাথা ব্যথার অনেক কারণ আছে, তবে কোনো কারণকেই অবহেলা করা যাবে না। অবশ্যই কারণটি খুঁজতে হবে। তার আগে আমরা যেটা করতে পারি, আমরা অবশ্যই মাথা ব্যথার জন্য একটি ব্যথানাশক ওষুধ খেতে পারি, কিন্তু এক্ষেত্রে অবশ্যই বুঝতে হবে যে অন্য কোনো অর্গানের বা অন্য কোনো অঙ্গের কোনো রকমের অসুস্থতা আছে কিনা, বা কোনো রকমের বাধ্যবাধকতা আছে কিনা ডাক্তার কর্তৃক, সেক্ষেত্রে অবশ্যই এ ধরনের ওষুধ খেতেও কিছুটা নিষেধাজ্ঞা আছে। আমরা তখন প্যারাসিটামল জাতীয় কোনো একটি ওষুধের কথা বলে থাকি। এ ধরনের ওষুধ খেতে পারেন, অথবা আপনার যে কারণে মাথা ব্যথা হচ্ছে সেটি কিন্তু প্রশমনের জন্য আমরা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেব। দর্শক, আমাদের আজকের স্বাস্থ্য প্রতিদিনের হেলথ টিপস। হাঁটা হচ্ছে সর্বোত্তম ব্যায়াম, তবে এমনভাবে হাঁটতে হবে যাতে শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যায়, শরীরে ঘাম আসে। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে: আমাদের হার্টের রক্ত পুষ্টি এবং রক্ত প্রবাহের জন্য কিছু রক্তনালী থাকে। সেই রক্তনালী হার্টের পুষ্টি এবং ব্লাড সাপ্লাই দিয়ে থাকে, যার মাধ্যমে হার্ট পাম্প করে থাকে এবং সারা শরীরে রক্ত প্রবাহিত করে থাকে। এবং হার্টের যদি এই পুষ্টি এবং ব্লাড সাপ্লাই যদি কোনো ডিস্টার্ব হয়, দ্যাট মিনস তার রক্তনালীতে যদি কোনো ব্লক হয়, ব্লক মানে হচ্ছে কোলেস্টেরল জমার জন্য সাধারণত ব্লক হয়ে থাকে। ব্লক হলে রক্ত চলাচল কমে যাবে, এবং রক্ত চলাচল কমে যাওয়ার পর বুকে ব্যথা হতে পারে। এই ধরনের রোগকে আমরা বলে থাকি যে ইসকেমিক হার্ট ডিজিজ বা করোনারি আর্টারি ডিজিজ। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।